কিছুক্ষণ আগেই শেষ হয়েছে বিপিএলে নিলাম, যেখানে সবচেয়ে বেশি সম্মানী পেয়েছেন নাইম শেখ। লিটন দাসের চেয়েও বেশি, লিটনের চেয়ে বেশি সম্মানী পেয়েছেন তাহিদ হৃদয় বি ক্যাটাগরি থেকে। আমরা নিলামের সব কিছু নিয়ে এখন কথা বলবো সেকেন্দার ভাইয়ের সঙ্গে। সেকেন্দার ভাই, আজকের নিলামটা কেমন দেখলেন? লিটনের চেয়ে নাইম বেশি অ্যামাউন্ট পাবেন বা বেশি সম্মানী পাবেন, এটা কি আপনি এক্সপেক্ট করেছিলেন? টোটালি বিস্ময়কর। নাইম শেখ খুবই খুশি তিনি এত টাকা সম্মানী পাচ্ছেন। এই সম্মানী আসলে তিনি না কেউই আসলে বিশ্বাস করেনি যে এতটা ডাক আসতে পারে। আপনার 5×60, তাই না, 60 লাখ টাকা যে অতিরিক্ত আসছে, সেটা 12 বার তাকে বিড করে হয়েছে। হ্যাঁ, এই যে 12টা বিড হয়েছে, এটা কিন্তু অন্য ক্রিকেটারদের ক্ষেত্রে কোথাও আমরা দেখিনি। দেখেছি নিচের ক্যাটাগরি, যেখানে 1-2 লাখ করে বেড়েছে, 1 লাখ টাকা করে বেড়েছে সেই জায়গাতে। তো এরকম একটা জায়গা থেকে নাইম শেখ যখন এত টাকা পান, স্বাভাবিকভাবেই তার পরিবার, তার বন্ধু বান্ধব এবং অন্য ক্রিকেটাররা কেউ জেলাসি ফিল করলেও আবার অভিনন্দন জানাতে কিন্তু ভুলেননি। নাইম শেখ বেসিক্যালি খুব খুশি এবং তিনি মানে তার এই বিটটা শেষ হওয়ার পরে একেবারে পাজল হয়ে গেছিলেন, বুধ হয়ে গিয়েছিলেন এবং তিনি যে স্বপ্নের মতো মনে হয়েছে তার কাছে, সেই কথাটা তিনি বলছিলেন আমাকে। তো এই স্বপ্নের মতো আসলে বিভোর হওয়ারই কথা, কারণ এত টাকায় তিনি কখনোই খেলেননি এবং বিপিএলের সর্বোচ্চ 30-35 লাখ টাকায় তিনি এতদিন খেলে এসেছেন। সেই জায়গায় 1,10,00,000 এবং সর্বোচ্চ সম্মানী, তার সমকক্ষ আর কেউ নেই। তাহলে খুব স্বাভাবিক তাকে নিয়ে এত কারাকারি পড়ার কারণটা কি সেটা আমি জানি না। এটা তার ভাগ্য। আসলে অপশনগুলি আসলে ভাগ্যের ব্যাপার। আপনি দেখেন লিটন কুমার দাস হলো এই দলের এই সময়ের সেরা ক্রিকেটার বাংলাদেশের টি20-তে। তিনি মাত্র 70 লাখ টাকায় রংপুরে গিয়েছেন, তাকে দিয়েছে মাত্র 4 বার বিড হয়েছে তার জন্য। আর অন্যদিকে দেখেন আবার তাহিদ হৃদয়, যে অতটা ফর্মেও নেই, খুব একটা ইম্প্যাক্টও নেই, তার কিন্তু অনেক বেশি বিড হয়েছে এবং তিনি 5 করে বারে, হৃদয়ের ক্ষেত্রে 3 করে বেড়েছে। হ্যাঁ, 92 লাখ টাকা তিনি পাচ্ছেন সেই রংপুর থেকে, হয়তো 80-85 মতো পাবেন, হোয়াটএভার ইট ইজ। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে তিনি এই নিলামে এত টাকায় বিক্রি হয়েছেন। আমি আপনাকে একটু আটকাবো, যেহেতু হৃদয়ের কথাটা আপনি বললেন। আজকের অকশনে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে পুরো অকশনটাই ছিল রংপুর রাইডার্সের। লিটনকে 70-এ পাওয়া তাদের জন্য একটা মানে ব্লেসিং বলা যায়, সেজন্যই হয়তো তারা হৃদয়ের পিছে 92 লক্ষ টাকা ঢালতে পেরেছে। আপনার কাছে কি এটা মনে হয়? আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন খালিদ মাহমুদ সুজন, নোয়াখালী টিমের। তিনি করেছেন কি, ফার্স্টে কোনো বিডই করেননি, না করে প্রথম এবং মানে এ এবং বি ক্যাটাগরির কোনো ক্রিকেটারকে তিনি দলে নেননি। পরবর্তীতে যখন সবাই নেওয়ার শেষ, কোটা পূরণ করা হয়ে গেছে, আর নেওয়ার সুযোগ নেই, তিনি চুপ করে বসে আছেন এবং দুজন ক্রিকেটারকে নিয়ে নিয়েছেন। দেখেন দুজন গুরুত্বপূর্ণ ব্যাটার, কিন্তু একজন হলো না, একজন হলেন আপনার মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনেক। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। তো এই দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মাত্র আপনার বেস প্রাইজে 70 লাখ টাকায় তাদেরকে দলে নিতে পেরেছে। আবার দেখেন এইরকম করে পেছনের দিক থেকেও কিছু ক্রিকেটার নিতে পেরেছেন। খালিদ মাহমুদ সুজনের একটা জায়গায় আক্ষেপ, সেটা হচ্ছে যে নাইম শেখকে তিনি পাননি। যদি তিনি এই বিটটা করতেন, তাহলে তার যে খরচ হতো সেই খরচ তিনি আসলে পুষিয়ে উঠতে পারতেন না। সবচেয়ে কম বাজেটে বোধহয় এখন নোয়াখালী সবচেয়ে ভালো টিম বানিয়েছে। রংপুরের শক্তির বিচারে মনে হয় নোয়াখালী, রংপুর সবার উপরে চলে, শক্তির বিচারে মনে হচ্ছে প্রত্যেকটা টিমই আসলে ব্যালেন্স। এই জায়গাতে রংপুরটা হলো সবচেয়ে সেরা সেই জায়গা যদি চিন্তা করেন সেদিক থেকে। স্পিনার মাহমুদুল্লাহ, রাকিবুল, নাহিদ রানা, মানে তাহিদ হৃদয়, আবার উপরের দিকে বিদেশি কয়েকজন ক্রিকেটার, নিচের দিকে দেশি কয়েকজন ক্রিকেটার। তারা হলো বিগ বাজেটের দল, তারা যেহেতু বিদেশ থেকে ডাইরেক্ট সাইনিং এ অনেকগুলো ভালো প্লেয়ার নিতে পারে, সেই একটা ব্যাপার রয়েছে। আর তার সঙ্গে যদি আবার চিন্তা করেন রংপুরের এইভাবে যেমন রয়েছে, রাজশাহীতে কিন্তু আবার ভারসাম্য অনেক বেশি। নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে ওখানে আপনার ভালো ভালো কয়েকজন ক্রিকেটার রয়েছেন। এই ক্রিকেটাররা কিন্তু আপনার দেখবেন যে বিপিএল তো শুধুমাত্র যে নামের উপরে হয় না, এর সাথে অনেক কিছু যুক্ত করতে হয়, আপনার নির্দিষ্ট দিনের পারফরমেন্স এবং ফার্স্ট রাউন্ডের পর থেকে কে পিকের দিকে যাচ্ছে স্লো গ্র্যাজুয়ালি, সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে দেখা গেল পূর্বের যদি অভিজ্ঞতা বলি, আমি ফরচুন বরিশালকে দেখেছি এই লাস্ট বিপিএলের আগের বিপিএলে যারা যেবার চ্যাম্পিয়ন হলো প্রথম, তারা সেইবার দেখবেন যে সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য তাদের কিন্তু একসময় খুব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো। সাইফুদ্দিন যোগ হওয়ার পরে তিনি গেম বের করে ফরচুন বরিশালকে সুপার ফোরে নিয়ে আসলেন এবং সেই সুপার ফোরে থেকে কিন্তু তারা
লাস্টে Final একদম ফাইনালে গেল এবং চ্যাম্পিয়ন হলো, আনবিলিভেবল। তো বিষয়টা হলো এইরকমই অনেকটা। নাইম, লিটন, হৃদয়কে নিয়ে তো কথা হলো, দুজন ক্রিকেটার যাদেরকে নিয়ে একটু এক্সপেকটেশন ছিল অনেকের মাঝে। আমাদের এখানেও কথাবার্তা হচ্ছিল যে হাবিবুর রহমান সোহান এবং সাকলাইন, এই দুজনকে নিয়ে হয়তো কারাকারি হবে, কিন্তু একজন 50 এবং একজন 40+ এরকম চলে যাবে, এটা হয়তো আপনি এক্সপেক্ট করেন না, আমি করিনি। বাট প্রত্যাশা ছিল এরকম যে এখানে যে আপনার পেস বোলার আরেকজন রয়েছেন, আমরা যাকে বলে থাকেন না সাইফুদ্দিন না, ওদের যে N19 এই টিমে খেলে আসলো রিপন মন্ডল, সেই রিপন মন্ডলের উপরে আশাটা বেশি ছিল যে রিপন মন্ডল এত ভালো ক্রিকেট খেলেছেন সম্প্রতি, তার বিটটা একটু ভালো হবে এবং তিনি হয়তো 50 লাখ টাকার মতো পাবেন। কিন্তু অপ্রত্যাশিতভাবে তাকে আসলে 30 ঘরেই মানে থেমে যেতে হয়েছে। আবার ধরেন এদিকে যেমন আপনি যেটা বললেন হাবিবুর রহমান সোহান এবং সাকলাইন, তো এই দুজনের একটা প্রত্যাশা ছিল তারা ভালো একটা বিটদের মধ্য দিয়ে একটা ভালো সম্মানী পাক, এবং তারা কিন্তু ভালো সম্মানী পেয়েছেন। বিশেষ করে যদি আমরা বলি যে সোহানের কথা যদি বলি, সোহান কিন্তু অর্ধ কোটি টাকা পাচ্ছেন, এটা অনেক চেষ্টা করেছেন, অপ্রত্যাশিত। কেন মানে এই বিটটা হয়েছে বিকজ অফ যেহেতু নোয়াখালী চাচ্ছিলেন যে তাকে নিতে, কারণ তার হাতে শর্টস আছে, এই শর্টসগুলি যদি ক্লিক করবে সেদিন মনে করেন তিনি দল জিতে যাবে তার দল। এই কারণে আসলে খালেদ মাহমুদ সুজন ওপেনিংয়ে তার মতো একজন প্লেয়ারকে চাচ্ছেন, যদিও তার শর্টস ভেরিয়েশন খুব কম, কিন্তু তাকে যদি জোনে বল পেলে কোচ যদি ঠিক মতো তাকে গাইড করতে পারে, আই থিঙ্ক হি উইল বি গেনার। তো সেই জায়গায় একটা ব্যাপার। আবার ধরেন সাকলাইন অলরাউন্ডার, তার মতো সে শো করেছে যে তিনি যদি রাইট পারেন, বড় বড় বোলার, পাকিস্তানি বোলার বা ইন্ডিয়ান বোলারদের যখন খেলতে পেরেছেন তার মানে বোঝা যাচ্ছে তার হি হ্যাজ সাম ক্যালিভার্স। এই ক্যালিভারটা বিপিএলে কাজে লাগাতে পারলে হয়তো দেখবেন জাতীয় দলের নেটওয়ার্কে চলে আসবে। আরেকটা আমি অকশনে অবাক হয়েছি, সুমন খান, যিনি এখন পর্যন্ত ন্যাশনাল টিমের রাডারে আসেননি কোনোদিনই আসবেন, তিনি 30+ অ্যামাউন্ট 36 লাখ, যদি আমি ভুল না করি, তা সুমন খানের মতো ক্রিকেটের পেছনে 36 লাখ টাকা খরচ করা কতখানি মানে যৌক্তিক কিনা, বুদ্ধিমান তার পরিচয় দেওয়া। দেখুন এই সুমন খানরা কিন্তু এরকম বিপিএল এর পারফর্মার, হ্যাঁ রানা ছিল এর আগে, সেই রানাকে এবার মেহেদী হাসান রানা, তবে এই সুমন খান বিপিএল এর পারফর্মার এবং কিছু কিছু জায়গায় তিনি বোলিংটা খুব ভালোই করেন, স্লো, বাট এই কন্ডিশন যখন ফেভারেবল আসে, এই ডিসেম্বর জানুয়ারিতে তো আপনার কন্ডিশনগুলি উইকেটগুলি একটু ডিফারেন্ট থাকে, একটু কুয়াশা থাকে, শীত থাকে, এগুলির অ্যাডভান্টেজ পান এবং ভালো বোলিংও করেন, কিছু রানও করতে পারেন। সেই দিক থেকে সুমন খানকে নিয়েছে, তবে এতটুকু ডিমান্ড মানে বাড়বে কিনা, টাকার পয়সাটা 36 লাখ টাকা পর্যন্ত যাবে এই প্রত্যাশাটা আসলে করা হয়নি, বরঞ্চ রিপন মন্ডলরাই মনে হচ্ছে বঞ্চিত। আবার ধরেন পারভেজ হোসেন ইমনের মতো ক্রিকেটার কথা যদি অনেক কমে পেয়েছে, এত কমে পেয়েছে না, এটা খুবই বঞ্চিত হয়েছেন ক্রিকেটার, একজন ন্যাশনাল ক্রিকেটার, ইন্টারন্যাশনাল ক্রিকেটার, তিনি তার যোগ্য সম্মানিটা পেলেন না। এইটাই হলো আসলে অকশনের বিউটি, কেউ পাবে কেউ পাবে না। আবার ধরেন হতাশারও বলতে পারেন। মানে অকশন শেষে আপনার কাছে সবচেয়ে দুর্বল দল কাকে মনে হলো? দেখেন এখানে কেউ এক্সপেকটেশন অনুযায়ী টিম করতে পারে না, এখানে কিন্তু কেউ দুর্বল না, কেউ দুর্বল না, কিন্তু সবাই ব্যালেন্সের। তবে সিলেটের মনে হচ্ছে যে তুলনামূলকভাবে তাদের উপর এক্সপেকটেশন আরো বেশি ছিল, অতটা হ্যাঁ, তারা নাইম শেখকে না পেয়ে হয়তো ভরকে গিয়েছে। না এই নাইম শেখ নাই বলে যে অন্য প্লেয়ার নেবেন না তা তো না, আপনি ব্যালেন্স করার জন্য আপনাকে সিলেক্ট, ওখানে যেহেতু সোহেল ছিল, আমার মনে হচ্ছে যে উনি টাকা পয়সা বা এইসব ব্যালেন্স করতে গিয়ে একটু এই হারিয়ে ফেলেছেন, এবং যে প্লেয়ারগুলি নিয়েছেন আমার ধারণা সর্বোচ্চ আপনার 4-5 ম্যাচ জেতার মতো হতেও পারে, নাও হতে পারে, এবং সবচেয়ে দুর্বল দল আবার বলা যায় না, দেখা গেলো এই দল নিয়ে অনেক কিছু করতে পারে। তো আলটিমেটলি সিলেট আমি যদি 1 নম্বরে রাখি তাহলে রংপুরকে রাখবো, দ্বিতীয়ত যদি রাখি রাজশাহীকে রাখবো, তারপর চিটাগংকে রাখবো, তার সঙ্গে সঙ্গে নোয়াখালীকে রাখবো, এরপর হচ্ছে ঢাকা। এবং ঢাকা দলটাও খারাপ না একেবারে, ঢাকা কিছু এক্স ফ্যাক্টর আছে, সাব্বির এবং নাসিরের মতো ক্রিকেটার। নাসির ভালো করবে, কিন্তু সাব্বিরও ভালো করবে, যদি আপনার যেদিন তারা খেলে দেবে সেদিন তাদের দল জিতবে। কিন্তু ঘটনা হচ্ছে যে এমন কিছু প্লেয়ার লাগে দলে যারা হলে র্যান্ডাম ভালো করবে না, কিছু না কোনো দিক দিকে ভালো করবেন। তা আশা করা যায় যে এবারে বিপিএলটা অন্তত গত বিপিএল গুলোর থেকেও একটু ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে, বিকজ অফ এখানে অকশনের ব্যাপার ছিল, এই অকশন থেকে আবার টাকা অনেকেই চাইবে যে এই গেরে ভালো করে যাতে পরের বার টাকাটা বাড়িয়ে নেওয়া যায়। সেখানে আরেকটা ব্যাপার, সবচেয়ে সুন্দর একটা দৃশ্য আমরা আজকে বিপিএল দেখেছি যে মুশফিক মাহমুদুল্লাহ ফার্স্টে পিকড হলেন না, এরপর তাদেরকে বি থেকে সি ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া
দেওয়া হলো, যাতে তারা 35 থেকে 22 লাখ টাকায় নামিয়ে দেওয়া হলো। কিন্তু দেখলাম রংপুর রাইডার্স থেকে রিকোয়েস্ট করা হলো যে প্লেয়ারদের প্রতি সম্মান দেখিয়ে তাদের জন্য বি থেকে সি ক্যাটাগরিতে না নামানো হয়। পুরো ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? শুরুতে দল না পাওয়া এবং তাদেরকে পরবর্তীতে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া, রাজশাহীতে গেলেন একজন, রংপুরে গেলেন একজন। দেখুন, তাদেরকে যে একটা সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তারা আসলে আরও বেশি সম্মান পাওয়ার যোগ্য, এবং তারা যে এক্সপিরিয়েন্স রয়েছে, যে দলই তাদেরকে নেবে সেই দলই আসলে তাদের এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগাবে। তারা শুধু প্লেয়ার হিসেবে খেলছেন, খেলাটাই তাদের কাছ থেকে তাদের কাছ থেকে প্রাপ্তি না, তাদের কাছ থেকে যে এক্সপিরিয়েন্সটা আছে, একটা দলকে কিভাবে চালাতে হয়, একটা দল কিভাবে এগিয়ে যাবে, সেই এক্সপিরিয়েন্সটা তাদের হাতে রয়েছে। এবং তাদেরকে কাজে লাগানোর জন্য আমি মনে করি যে আরও বেশি সম্মানই দিয়ে তাদেরকে আসলে ফ্র্যাঞ্চাইজি দলে নেওয়া উচিত বিডিংয়ের মাধ্যমে। তারা অন্তত কমপক্ষে 50-60 লাখ টাকার পাওয়ার যোগ্য, কিন্তু তাদেরকে আজকে যেতে হলো বেস প্রাইজ, এবং তাদেরকে যে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এটাও আমি মনে করি যে যৌক্তিক ছিল না। এই ক্যাটাগরিতে রেখে ফিক্সড করে দেওয়া যেত, এরকম কিছু কিছু ব্যাপার। তো কারণ হচ্ছে যে তারা দেয়ার এক্সপিরিয়েন্স, তারা হয়তো আর ফার্দার ওইভাবে খেলবেন না, কিন্তু এবারের যে অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা থেকে তারা হয়তো নেক্সট টাইম বিপিএলও খেলতে চাইবেন না, যদি না সিস্টেম পরিবর্তন হয়। যদি অপশন থাকে তাহলে হয়তো তারা এই জায়গায় আসতে চাইবেন না, যদি না ফরচুন বরিশাল বা এরকম কোনো টিম আসে। কারণ ফরচুন বরিশাল তাদের উপর অনেক নির্ভর করে, তাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগায়, বা অন্য কোনো ভালো দল যখন দীর্ঘমেয়াদে আসবে তাদের হয়তো সুযোগ দেবে। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। দর্শক, বিপিএল নিলাম শেষ হলো। 26 ডিসেম্বর থেকে শুরু হবে বিপিএল এবং সিলেট থেকে শুরু হবে এবারে বিপিএল পর্ব। আমরা এক্সপেক্ট করব আপনারা বিপিএলকে খুব ভালোবাসবেন এবার, যেহেতু নিলামের মাধ্যমে বিপিএল হচ্ছে। আপনাদের বিপিএল সবাইকে ভুল প্রমাণ করুক, আগের মতো কন্ট্রোভার্সি না হোক। আমরা এই প্রত্যাশা নিয়েই আজকে শেষ করছি।